নমস্কার। অবসরের কথাবাসরের সপ্তদশ মানে 17তম অধিবেশনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। এই অনুষ্ঠান শুরু করার আগে একটু আপনাদের কাছ থেকে দুটি কথা বলতে চাই। আজকে আমরা এই কন্নড় দেশে যেখানে আছি, যে সেটা অনেকটা গ্রামীণ এলাকায় আমরা এসেছি। তবে গ্রামীণ বলতে ওই একেবারে বলবেন না উন্নত গ্রাম, সমস্ত রকম ব্যবস্থাপত্র এখানে আছে। আসলে আমরা এখানে এসেছি কিছু কন্নড়ি বা এই দেশের কানাডা দেশের কিছু বৈশিষ্ট্যকে খুঁজে বের হয়। যেমন এখানকার কিছু ফুল, কিছু গাছ, কিছু আচার অনুষ্ঠান, কিছু মন্দির, এরকম আর কি কিছু লোকযাত্রা, এগুলো একটু নিবিড়ভাবে দেখার জন্য। আর ঠিক সেই জায়গায় এতটা সারাদিন আমরা ঘুরেছি, পায়ে হেঁটে ঘুরেছি, গাড়িতে গেছি, কিন্তু তারপর বিস্তীর্ণ অঞ্চল পায়ে হেঁটে ঘুরেছি, অনেক কথা বলেছি বলে একেবারে মানে আজকেই আবার এই পর্বটা তোলার জন্য সেই অবস্থাতেই দেখতে পাচ্ছেন, একেবারে সেই জামা কাপড় পরেই একদম সেখানে এসে উপস্থিত হয়েছি। একটু হয়তো আমাদের কথাবার্তার মধ্যে খানিকটা টায়ার্ডনেস, একটু ক্লান্তির ভাব যদি ফুটে ওঠে, খানিকটা যদি হয়, তাহলে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ সারাদিন প্রচুর আমরা হেঁটেছি, প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, প্রচুর জায়গায় গেছি, মাঠের মধ্যে দিয়ে, বিস্তীর্ণ উদার মাঠের মধ্যে দিয়ে। সত্যি এক একটা মাঠ এত বড়, মনে হচ্ছে যেন প্রায় কলকাতার ময়দান, ওই রকমই প্রায়। আর তার দুপাশে আবার শস্যক্ষেত্র, টাটকা অনেক সবজি, অনেক শাক লতা পাতা, অনেক সবজিও আমরা সংগ্রহ করেছি। অনেকে ভালোবেসেই আমাদেরকে তুলে দিয়েছেন। আর এখানকার খাদ্য, এখানকার মানুষ একটা প্রাণের আবেগ, যাই হোক করছে। আর ঠিক সেই অবস্থাতেই ফিরে এসে আজকের এই অধিবেশন আরম্ভ করেছি, যেখানে আপনারা সবাই স্বাগত। আজকে আমরা কথা বলছি একটা নাটক নিয়ে, সংস্কৃত নাটক। কেন এই সংস্কৃত নাটকটাকে আজকে বেছেছি, এটার একটা বিশেষ কারণ আছে। এই নাটকের সঙ্গে এই জায়গার, এই কন্নড় দেশের একটা যোগসূত্র আছে। সেটা ওই গল্প চলাকালীন আমরা বলবো। নাটকের গল্প, সংস্কৃত নাটকের গল্প। আপনাদের মনে আছে এর আগে আমরা দুটি সংস্কৃত নাটকের কাহিনী আপনাদের কাছে বলেছি, দুটি ভাষরচিত, একটি প্রতিমা আর একটি হচ্ছে অবিমারক বলেছি। আজকে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন শ্রীহর্ষ। শ্রীহর্ষের একটি একেবারে মৌলিক নাটক, যে নাটকটি অন্য কোনো কিছুর আধারে নয়, একেবারে শ্রীহর্ষের সৃজনী শক্তি। একটু ভূমিকা করি। আর আরেকটি কথা, আজকের পর্বটা হয়তো একটু সামান্য দীর্ঘ হবে। দীর্ঘ হবার দুটো কারণ, এই পটভূমিকা, নাটক, এবং তার সাথে আমাদের সারা দিনের যে একটা চলার একটা তো পরিশ্রম আছে, তার একটা ছাপ যদি থেকে যায়। যাই হোক, সাহিত্য সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কাব্য নামে পরিচিত। সাহিত্যকে সংস্কৃত শাস্ত্রে কাব্য বলা হয়। সংস্কৃত সাহিত্যে কাব্য দু ধরনের। একটি হচ্ছে কাব্যং দ্বিবিধং
দৃশ্যং শ্রব্যং চ, অর্থাৎ দৃশ্যকাব্য একটি, শ্রব্য কাব্য একটি, একটা চোখে দেখার আর একটি কানে শোনার। দৃশ্যকাব্যের আধুনিক প্রতিশব্দই হচ্ছে নাটক। নাটক আসলে দৃশ্যকাব্য, এটা মনে রাখবেন। সংস্কৃত সাহিত্যের সাহিত্য মানেই কাব্য। তো মঞ্চে অভিনয়ের মাধ্যমে দৃশ্যকাব্য উপস্থাপিত হয়। দৃশ্যকাব্যের অপর নাম হচ্ছে, আরেকটি নাম হচ্ছে রূপক। দৃশ্যকাব্যের আরেকটা নাম হচ্ছে রূপক, কারণ এখানে পাত্র পাত্রীর উপর নাটকীয় চরিত্রের রূপ আরোপ করা হয়। নাটকীয় চরিত্রের রূপ আরোপ করা হয় বলে এই দৃশ্যকাব্য নাম হচ্ছে রূপক, অর্থাৎ যার আধুনিক নাম হচ্ছে নাটক। ঠিক আছে? তো দৃশ্যকাব্য 10 ধরনের, 10 প্রকার। নাটক, প্রকরণ, ভান, বায়োগ, সমবকার, ডিম, ইহামৃগ, বিথি, অঙ্ক এবং প্রহসন। এই 10 ধরনের। কি তার ব্যাখ্যায় যাব না, সেটা পরে অন্য সময় কথা হবে। নাটক বা রূপকের মৌলিকতা নিহিত রয়েছে দৃশ্যময়তা বা রূপময়তার মধ্যে। এজন্য এর আরেকটা নাম আছে লোককৃত। একে লোককৃত অর্থাৎ লোক দ্বারা কৃত। অনেক লোক অর্থে এখানে অভিনেতা, অভিনয় কলাকৌশলী, লোকজন যা করে দেখান, লোককৃত। অর্থাৎ এর মধ্যে দৃশ্যময়তা এবং রূপময়তা আছে। বলা হয় শিবের তাণ্ডব নৃত্য, পার্বতীর লাস্যময় ভঙ্গি এবং বিষ্ণুর চমৎকারিত্ব, এই তিন জিনিসকে অবলম্বন করে ভরত মুনি নাট্যশাস্ত্র প্রণয়ন বা প্রচলন করেন। ভরত মুনির প্রথম নাটক হচ্ছে লক্ষ্মী স্বয়ম্বর। দ্বিতীয় এবং তৃতীয় নাটক বলা হয় এই দুটি নাটকই স্বয়ং ব্রহ্মা বিরচিত। তার প্রথমটি হচ্ছে অমৃত মন্থন এবং দ্বিতীয়টি হচ্ছে ত্রিপুরদাহ। অর্থাৎ লক্ষ্মী স্বয়ম্বর, অমৃত মন্থন এবং ত্রিপুরদাহ, এই হচ্ছে ভরত মুনির 3টি বিখ্যাত নাটক। যাই হোক, এই হচ্ছে আমাদের সংস্কৃত নাট্য বা দৃশ্যকাব্যের একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত। এর আগেও আমরা কিছু কথা বলেছি। ক্রমে ক্রমে যত আমরা নাটক নিয়ে আলোচনা করব, তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমরা দেব। আজকে যার কথা আমরা বলছি, শ্রীহর্ষ, তিনি হচ্ছেন সংস্কৃত নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। তিনি কালিদাসের বহু পরবর্তী সময় তার সম্পূর্ণ নামটা জানলে আপনারা অনেকেই তাকে চিনবেন। নাট্যকার হিসেবে নয়, তাকে চিনবেন একজন দক্ষ প্রশাসক, একজন দানবীর হিসেবে। তার সম্পূর্ণ নাম হর্ষদেব বা হর্ষবর্ধন শিলাদিত্য। পিতা প্রভাকর বর্ধন, জননী যশোবতী। 606 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 647-48 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। 6 থেকে 47-48, 600 এই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উত্তর ভারতে ছিলেন এবং তিনি বিখ্যাত শাসক নৃপতি, যা আমরা বলছি হর্ষবর্ধন নামে তিনি পরিচিত, হর্ষবর্ধন শিলাদিত্য। তিনি পুষ্যভূতি বংশোদ্ভব থানেশ্বর রাজ হর্ষবর্ধন। কৌনজ রাজ্য তার অধীনে ছিল। তার রাজত্বে সুশাসন এবং শান্তি বজায় থাকার কারণে বহু দূর দেশ হতে তার রাজত্বে
বহু শিল্পী, বিদ্বান ব্যক্তি ও ধর্মপ্রচারক তার রাজসভায় উপস্থিত হন। চৈনিক পরিব্রাজক, চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং তার সভায় উপস্থিত হয়েছিলেন। হিউয়েন সাংয়ের রচনা থেকে মহারাজ হর্ষবর্ধনের রাজ্য শাসনের দক্ষতা, তার কাব্য প্রতিভা এবং সর্বোপরি তার দানশীলতার প্রশস্তি বাক্য পাওয়া যায়। তিনি প্রথমে হিন্দু ধর্মে ছিলেন, পরবর্তীকালে তিনি এই হিউয়েন সাং এবং অন্যান্যদের প্রভাবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার মধ্যে একটা বৌদ্ধ প্রভাব তার মধ্যে এসেছিল এবং তিনি অত্যন্ত বড় দানবীর ছিলেন। এই কৌনজের যে মেলা সেখানে তিনি তার প্রচুর দান করতেন। দান করতে 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 তার রাজকোষ থেকে সব দান করতে করতে এরকম বলা হয় তার অলংকার, গায়ে যে সমস্ত অলংকার পরে থাকতেন সেই সব অলংকার, এমনকি তার বস্ত্র পর্যন্ত, পরিধেয় বস্ত্রটি পর্যন্ত দান করে তারপর তার ভগিনী রাজ্যশ্রীর দেওয়া একটি বস্ত্র পরে তিনি আসতেন। এত বড় দানবীর তিনি ছিলেন এই হর্ষবর্ধন। রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ এই তিনটি নাটকের রচয়িতা। তিনি নিজেই তো এক ঐতিহাসিক চরিত্র এবং তিনি এই তিনটি ঐতিহাসিক নাটক রচনা করেন। একাধিক প্রাচ্যবিদ তারা স্বীকার করেছেন যে ইনি স্বামীশ্বর রাজ হর্ষবর্ধন এবং তার সভাকবি ছিলেন বাণভট্ট। তিনিও শ্রীহর্ষের অর্থাৎ হর্ষবর্ধন, মহারাজ হর্ষবর্ধন, যিনি কাব্য জগতে শ্রীহর্ষ নামে পরিচিত। রাজা হিসেবে তিনি হর্ষবর্ধন শিলাদিত্য, আর কাব্য জগতের অধীশ্বর হিসেবে তিনি শ্রীহর্ষ। তার সভাকবি বাণভট্ট তার কাব্যশক্তির যথেষ্ট প্রশংসা করেছেন। আমরা আগেই বলেছি চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের রচনার থেকেও তার এই কাব্য প্রতিভার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। সপ্তম খ্রিস্টাব্দে ইৎ সিং তিনি বলেছেন নাগানন্দ শ্রীহর্ষের এক অন্যতম বিখ্যাত রচনা। নবম শতকে দামোদর গুপ্ত তার কুট্টিনীত মতম এই গ্রন্থে শ্রীহর্ষের অন্য আরেকটি নাটক রত্নাবলীর প্রভূত প্রশংসা করেন। উদয় সুন্দরী কথা এই কাব্যে শ্রীহর্ষকে কবীন্দ্র আখ্যা দেওয়া হয়েছে। শ্রীহর্ষ তিনি যে যথেষ্ট একজন বিদগ্ধ কাব্য রচয়িতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ তার এ সম্পর্কে বহু প্রশস্তি এবং অনেকের রচনার মধ্যে দিয়ে তার এই প্রতিভার কথা আমরা জানতে পারি। তিনটি নাটক তিনি মূলত রচনা করেছিলেন। আমরা বলেছি রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এর মধ্যে রত্নাবলী ও প্রিয়দর্শিকার বিষয়বস্তু মোটামুটি এক, শুধু নায়িকা এবং কয়েকটি পাত্রপাত্রীর নামের একটু প্রভেদ আছে। প্রাচীন বহু উপকথার রোমান্টিক নায়ক উদয়ন এই দুটি নাটকেরই মুখ্য চরিত্র। আমরা আজকে যে নাটকটি নিয়ে আলোচনা করব তার তৃতীয় নাটক নাগানন্দ। এটি তার রচনার মধ্যে একটা অভিনবত্ব আছে এবং এখানে এটি মূলত শ্রীহর্ষের একটা সৃজনী প্রতিভার একটা অন্যতম বিশেষ দিক উন্মোচন করে এবং শুধু তাই নয়, সংস্কৃত নাট্যশাস্ত্রের একটা চমৎকারিত্ব এখানে আমরা লক্ষ্য করি, এই বিশেষ করে এই নাগানন্দ নাটকের মধ্যে। কথাস্বরিত সাগর এবং বৃহৎ কথা মঞ্জরি, এই যে দুটি বিখ্যাত রচনা, কথাস্বরিত সাগর এবং বৃহৎ
মঞ্জরি, সেখানে আমরা ক্ষেমেন্দ্র রচিত বৃহৎ কথা মঞ্জরি এবং একাদশ শতাব্দীতে আচার্য সোমদেবের কথা সরিৎ সাগর, এই দুটি নাটকের মধ্যেই এই জিমুত বাহনের পরিচয় সেখানে আছে। এই দুটি নাটকের থেকে এই জিমুত বাহনের পরিচয়টিকে নিয়ে শ্রীহর্ষ তার অনন্য সৃজনী প্রতিভায় সম্পূর্ণ এককভাবে একেবারে এক অন্যতর দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি এই নাগানন্দ নাটকটি রচনা করেছেন। এই নাটকের মধ্যে অর্থাৎ আমরা বলতে পারি কথা সরিৎ সাগর এবং বৃহৎ কথা মঞ্জরি অবলম্বন করে নাটকটি রচিত, কিন্তু এই নাটকের মধ্যে ওই কথা সরিৎ সাগর বা বৃহৎ কথা মঞ্জরির কোনো প্রভাব নেই, কেবল তিনি ওই ঘটনার একটা অংশ মাত্র তুলে নিয়েছেন, এইটুকু মাত্র। হ্যাঁ, এবং এখানে তার স্বকীয় প্রতিভা এবং নাট্যশক্তির অপূর্ব স্ফুরণ এখানে আমরা ঘটেছে, এটা দেখতে পাব। সবচেয়ে বড় কথা যেটা, এই নাটকটি পঞ্চাঙ্কের, অর্থাৎ 5টি অঙ্ক আছে। তার মধ্যে থেকে যেটা আমাদের বলার, এই 5টি অঙ্কের প্রথম 2টি অঙ্ক রচনা করে তিনি যদি আর বাকি 3টি অঙ্ক না রচনা করতেন তাহলেও নাটকটি স্বয়ংসম্পূর্ণ হতো। এটাই, প্রথম 2টি অঙ্ক নিয়েই নাটকটি স্বয়ংসম্পূর্ণ, বাকি 3টি অঙ্ক নিয়ে আরেকটিও নাটক, মানে ওই দুটিকে জোড়া দিলে একই নাটক মনে হচ্ছে। আবার দুটোকে যদি আমরা আলাদা করে দিই, অর্থাৎ প্রথম 2 অঙ্ক নিয়ে একটি আলাদা নাটক, আবার শেষের 3 অঙ্ক নিয়ে আরেকটা নাটকের অভিনয় করা যায়। অর্থাৎ একটা নাটকের মধ্যে কিন্তু 2টি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অংশ আছে। আবার দুটোকে যখন মিলিয়ে দেওয়া হয় তখন মনে হয় দুটি একই নাটক। এটাই হচ্ছে এই নাটকের সবচাইতে বড় বিশিষ্টতা, এই জায়গাটা খুব বোঝায়। আরেকটা কথা আমরা বলবো, এই নাটকের মধ্যে বৌদ্ধ প্রভাব, আমরা যে বলেছি শ্রীহর্ষ বা হর্ষবর্ধন বৌদ্ধ প্রভাবিত হয়ে তিনি পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি বহু বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি তক্ষশিলা, নালন্দা প্রভৃতি জায়গায় তিনি প্রচুরতর দান করেছিলেন। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের তার দান প্রচুর, তিনি বিরাট দানবীর ছিলেন। আমরা নাটকের মধ্যে আসি এবং সেখানে প্রবেশ করতে গিয়ে আমরা আরও 2-4টি কথা বলবো। নাটকটি খুব বড়, বিশেষ অত কিছু নয়, ছোট্ট বলবো, এবং অন্যান্য পরিচয় কিছু তুলতে গিয়ে আগেই বলেছি আজকের এই এপিসোডটা হয়তো একটু দীর্ঘ হতে পারে, তবে ক্লান্তিকর হবে না, একঘেয়েমি হবে না, এইটুকু আমরা বলতে পারি। আসা যাক নাটকে। নাটকের পর্দা উন্মোচিত হচ্ছে, নান্দি শ্লোক উচ্চারিত হয়েছে, তারপর সূত্রাধার প্রস্তাবনার মাধ্যমে নাটকের বিষয়বস্তু ও নাট্যকার সম্বন্ধে বক্তব্য পেশ করলেন, সেটাও হয়ে গেল। এবার এই নাট্যকাহিনীর অবলম্বন বিদ্যাধর জাতক গ্রন্থের জিমুদ বাহনরূপী বোধিসত্ত্বের এক চরিত কথা। এইটা হচ্ছে বোধিসত্ত্ব, অর্থাৎ বুদ্ধের এক জাতক এর চরিত কথা নিয়ে অবলম্বন করে এই নাটকটি। অর্থাৎ এটা বৌদ্ধ প্রভাব এবং এটা বুদ্ধের জাতক কাহিনী অবলম্বনে একটি নাটক। আমরা আগেই বলেছি এখানে 2টি প্রভাব এখানে এসেছে, কথা সরিৎ সাগর এবং বৃহৎ কথা মঞ্জরির। এই দুটির অবলম্বন করে, অর্থাৎ বোধিসত্ত্বের, বুদ্ধের চরিত কথা অবলম্বন করে এই নাটকটি হচ্ছে। এবং এখানকার পাত্র পাত্রী যারা আছেন, জিমুদ বাহন আছেন, তিনি হচ্ছেন নায়ক। এই জিমুদ ও কেতু, তাদের একটু পরিচয় আমরা দিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন জিমুদ বাহনের পিতা রাজা, তিনি জিমুদ বাহনের জননী আছেন, তাকে দেবী বলে এখানে সম্বোধন করা হয়েছে।
বিদূষক আত্রেয় তিনি জিমুতের সখা আছেন। বিশ্ব বসু রয়েছেন এখানে। মিত্রা বসু, বিশ্ব বসু আরেক রাজা পাবো, তার কন্যার সঙ্গে জিমুত বাহনের প্রেম। মিত্রা বসু হচ্ছে বিশ্ব বসুর পুত্র। মলয়বতী হচ্ছে বিশ্ব বসুর কন্যা, তিনি এই নাটকের নায়িকা। শঙ্খচূড় তিনি হচ্ছেন গরুরের খাদ্য, তিনি সর্প জনজাতির একজন মানুষ, নাগ জনজাতির একজন মানুষ শঙ্খচূড়। গরুর রয়েছেন এখানে, পক্ষী দেবতা তিনি, অর্থাৎ পক্ষীর টোটেম ব্যবহার করেন। শঙ্খচূড় তারা যেমন সাপের টোটেম ব্যবহার করেন, আর গরুড় এরা হচ্ছে যারা পক্ষী টোটেম ব্যবহার করেন তাদের রাজা গরুড়, তিনি আছেন। কুঞ্চুকি আছেন দাসী। শঙ্খচূড় এর জননী রয়েছেন এখানে, বৃদ্ধা জননী। এছাড়া দেবী পার্বতীর একটা ভূমিকা আছে। আরও 3 জন মলয়াবতীর সখী রয়েছেন, চতুরিকা, মনোহারিকা, নবমালিকা। এই মোটামুটি পাত্রী এখানে রয়েছে। নাটকের নায়ক বিদ্যাধর রাজ, জিমুত বাহনের পিতামাতা, মলয় পর্বতে দেবী গৌরীর মন্দিরের কাছে তপবনে বাস করছেন। সে কারণে জিমুত বাহন তার বন্ধু বিদূষক আত্রেয় সহ, যার কথা একটু আগে আমরা বলেছি, রাজ্য সুখ ছেড়ে তিনি তার পিতামাতার সেবা জীবন কাটাবেন বলে এই মলয় পর্বতে এসেছেন। কারণ সেই মলয় পর্বতে মহারাজ জিমুত বাহনের পিতা বিদ্যাধর রাজ, তিনি অর্থাৎ জিমুত কেতু, তিনি সস্ত্রীক এখানে বাস করছেন। অবশ্য প্রজাপালন বিশেষ ব্যবস্থা করে আসায় রাজকর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেননি। সেখানে তাদের বিশ্বস্ত অমাত্যরা রয়েছেন, আমলারা রয়েছেন, তাদেরকে তারা এখান থেকে নির্দেশ দিচ্ছেন এবং সব নির্দেশ দিয়ে এসেছেন, এবং প্রয়োজনীয় যা কিছু নির্দেশ তারা এখান থেকেই পাঠাচ্ছেন। রাজা জিমুত কেতু এবং তার স্ত্রী এখন মলয় পর্বতে বসবাস করছেন দেবী গৌরীর পূজা অর্চনা করে। এবং সেই রাজা বিদ্যাধর রাজ অর্থাৎ জিমুত কেতু এবং তার স্ত্রী অর্থাৎ জিমুত বাহনের পিতামাতা সেখানে ওই মন্দিরের কাছে বসবাস করছেন বলে তাদের পুত্র জিমুত বাহন পিতামাতার সেবা করবেন বলে তিনিও রাজধানী ছেড়ে, রাজ্য সুখ ছেড়ে পিতামাতার সেবা দিন কাটাবেন বলে এই মলয় পর্বতে তিনিও এসে উপস্থিত হয়েছেন। এই ঘটনা দিয়ে নাটকের প্রথম অঙ্ক আরম্ভ হয়েছে। মলয় পর্বতের সৌন্দর্য অপরূপ, তার একটা চমৎকার বর্ণনা আছে। সেখানে আশ্রম কন্যারা রয়েছে, মুনিদের বেদ পাঠের ধ্বনিস্বর শোনা যাচ্ছে, ভ্রমরের গুঞ্জন ভেসে আসছে। এই সমস্ত শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে বীণার ঝঙ্কারের সঙ্গে নারী কণ্ঠের সুমিষ্ট সঙ্গীত ভেসে আসছে। বিস্মিত জিমুত বাহন, তার মনে হয় হচ্ছে কোনো দেবকন্যা কি সঙ্গীতের মাধ্যমে দেবার্চনা করছেন। এগিয়ে গিয়ে দেখলেন সঙ্গে তার বিদূষক সখা রয়েছে। তো দূর থেকে তারা দেখতে পেলেন অসামান্যা লাবণ্যময়ী এক কন্যা বীণা বাজিয়ে মধুস্বরে গান গেয়ে চলেছেন দেবী মূর্তির সামনে। কিন্তু কে এই যুবতী? তমাল গাছের আড়ালে আত্মগোপন করে রাজা শুনলেন ওই নারী আর তার দাসীর কথোপকথন। জানতে পারলেন এই যে সুন্দরী যুবতী, ইনি হচ্ছে রাজকন্যা মলয়বতী। দেবী গৌরী তাকে বর দিয়েছেন বিদ্যাধর রাজ তার স্বামী হবেন। বিদূষক আর দেরি না করে সঙ্গে সঙ্গে দ্রুত জিমুত বাহনকে নিয়ে এলেন মলয়াবতীর সামনে। দাসী আগন্তুকদের বসার জন্য আসন পেতে দেয়।
মলয়বতী ও জিমুত বাহন দুজনেই দুজনকে দেখে মুগ্ধ। কিন্তু নাটকের ক্লাইম্যাক্স এখান থেকে আরম্ভ হলো। পারস্পরিক পরিচয় জানার আগেই, অর্থাৎ তারা পরস্পরের দেখেই এতটা মুগ্ধ, সেই মুগ্ধর রেশ কাটার আগেই, কোনো কথাবার্তা শুরু হবার আগেই সেখানে প্রবেশ করে এক তাপস, এক অল্প বয়সী এক সন্ন্যাসী এসে তিনি মলয়াবতীকে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য বলেন, আপনার পিতা আপনাকে ডাকছেন, আপনি আপনার পিতার কাছে ফিরে যান। অগত্যা পরস্পরের পরিচয় প্রকাশিত হবার আগেই মলয়াবতীকে বিদায় নিতে হলেও সেখানে থেকে গেল পরস্পরের প্রতি এক গভীর আকর্ষণ। শুরু হচ্ছে দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্ক এখানে শেষ, এবার দ্বিতীয় অঙ্ক। সেখানে দেখা যাচ্ছে মলয়বতী শরতের উত্তাপে, শরৎকাল, কিন্তু ওই শরতের উত্তাপে শ্রান্ত হয়ে তাপ লাঘবের জন্য চন্দনলতা কুঞ্জে চন্দ্রমণি শিলাতলে কদলীপত্র অর্থাৎ কলা গাছের পাতা বিছিয়ে রাখার আদেশ দিয়েছেন। শীতল শয্যা প্রবেশ করে তার দাসী, অর্থাৎ যার কথা আমরা সেখানে বলেছি, সেই কুঞ্চকী, যাকে অনেকে চেটিও বলা হয়, কন্নড় ভাষাতে তাকে চেটিও বলে, এবং সেই কুঞ্চকী তাকে ওই শীতল শয্যায় বিশ্রাম করতে বলল। আসলে এই যে তাপ, শরৎকালে এত তাপ তো হতে পারে না, এই তাপটা হচ্ছে তার বিরহ দহনজনিত তাপ। মলয়বতী তাকে জিজ্ঞেস করছেন, তার সেই কুঞ্চকীকে, বলো দেখি আমার তাপের কারণ কি? কুঞ্চকী একটু পরিহাস করে বলে, তোমার সেই স্বপ্নে পাওয়া স্বামীর চিন্তা। মলয়বতী কুঞ্চকীর কাছে আর কিছু গোপন করে না। অল্পক্ষণের জন্য দেখা সেই কুমারের বিরহে অশ্রুপাত করতে থাকেন তিনি। তার উত্তাপ লাঘবের জন্য কদলীপত্র দিয়ে, ওই কলা গাছের পাতা দিয়ে তাকে বাতাস করতে থাকেন তার সেই সখীরা, অর্থাৎ সেই চতুরিকা বা মনোহারিকা কিংবা নবমালিকা, যে কোনো একজন। এই সময় সেখানে বিদূষক সহ, হ্যাঁ, সেই মানে আত্রেয় সহ, যে জিমুদ বাহনের সখা, জিমুদ বাহন আত্রেয়কে নিয়ে, বিদূষক আত্রেয়কে নিয়ে জিমুদ বাহন আসেন ওই লতাকুঞ্জের কাছে। সখা বিদূষকের কাছে জিমুদ বাহন বলেন তার সেই স্বপ্ন কাহিনী, মন্দিরে দেখা সেই সুন্দরী গায়িকা যেন ওই কুঞ্জে মণিশিলা তলে বসে সাশ্রু নেত্রে তাকে তিরস্কার করছেন। এই জন্যে ওই সুন্দরী রমণী, যাকে তিনি মুহূর্তের জন্য দেখেছিলেন, কোনো কথা হয়নি, হ্যাঁ, শুধু দেখা হলো, কোনো কথা হলো না, এই রকম অবস্থায় ওই রবীন্দ্রনাথের গান আছে না, মধু যামিনী রে দুজনে দেখা হলো, কেন কথা কহিল না, মধু যামিনী রে। ঠিক একই এই অবস্থা, দুজনের কোনো কথা হয়নি, শুধু দেখা মাত্র হয়েছে, মধু যামিনী। তো সেই কথা বললেন। ওই এইদিকে বিদূষক আর আসার, ওরকম একজন অন্য কারো আসার কথা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মলয়বতীর সখীরা তাকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। ফলে জিমুদ বাহন ওই লতাকুঞ্জে এসেও তার সেই প্রাণপ্রিয়াকে দেখতে পেলেন না। মলয়বতীরা কিন্তু অন্তরাল থেকে ঠিক চিনতে পেরেছেন জিমুদ বাহনকে। সুতরাং তারা সেখানে আড়ালে তাদের কথা আগ্রহ ভরে শুনছেন। জিমুদ বাহন তার সখা বিদূষককে বলছেন, ওই চন্দ্রকান্ত শিলাতে বসেই তার স্বপ্নের প্রিয়া আমার জন্য অশ্রুপাত করছিলেন। পরে বিদূষক বললেন, তখন জিমুদ বাহন তার সখা সেই বিদূষক আত্রেয়কে বললেন, তুমি কিছু রঙিন পাথরের টুকরো নিয়ে এসো, আমি আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যার একটা ছবি আঁকতে চাই, মানস প্রতিমা আমি প্রতিকৃতি একে আমি তার স্তুতিগান করব।
মলয়বতী দূর থেকে ওই ছবিটাকে দেখে সেটা যে তার ছবি আঁকছেন এটা উনি বুঝতে পারলেন না, ভাবলেন এই কুমার, অর্থাৎ তাকে দেখে যে জিমুদ বাহন, যাকে দেখে তিনি মুগ্ধ হয়েছেন, যার বিরহে তিনি কষ্ট পাচ্ছেন, ওই ছবি আঁকা দেখে তিনি ভাবলেন, ভুল ভাবলেন যে ইনি বোধহয় অন্য কোনো নারীর প্রতি আসক্ত। হতাশভাবে মলয়বতী অশ্রুপাত করে চলছেন, সেই কুঞ্জে প্রবেশ করেন। এমন সময় সেখানে তার দাদা, হ্যাঁ, মলয়াবতীর অগ্রজ মিত্রা বসু সেখানে উপস্থিত হন এবং এসে বলেন যে দেখো, আমাদের পিতা তোমার বিবাহ স্থির করেছে বিদ্যাধর রাজের জন্য, তিনি জিমুদ বাহনের অন্বেষণ করছেন। এর মধ্যে দিয়ে এই কথা হবার সঙ্গে সঙ্গে বিদূষকের নির্দেশে জিমুদ বাহন সঙ্গে সঙ্গে সেই যে ছবিটা এঁকেছিল ওটাকে পুরো ঢেকে দিলেন। বিবাহ প্রস্তাব শুনতে পেয়ে মলয়বতী উৎফুল্ল, কিন্তু তার নায়ক তো জানেন না যে স্বপ্নে দেখা রাজকন্যাই সেই মিত্রা বসুর সহোদরা। তিনি মিত্রা বসুকে চেনেন, মিত্রা বসু অর্থাৎ, এবং সেই মিত্রা বসুর বোন ভগিনী যে তার স্বপ্নে দেখা রাজকন্যা, এটা জিমুদ বাহন আবার জানতেন না। যাই হোক, তার এবার এমন সময় তিনি যখন সেই মিত্রা বসু এসে জিমুদ বাহনকে বললেন যে আমার পিতা আমার ভগিনীর সঙ্গে তোমার বিবাহ স্থির করেছেন, জিমুদ বাহন জানতেন না যে তার ভগিনী হচ্ছে তার সেই স্বপ্নে দেখা রাজকন্যা। ফলত তিনি বললেন যে না, আমি ঠিক, তিনি তার ভগিনীকে বিবাহ করার কোনো সম্মতি সেভাবে প্রকাশ করলেন না, কারণ তার মনের মধ্যে চলছে সেই স্বপ্নে দেখা রাজকন্যার কথা, তিনি তাকেই ভেবে চলেছেন। এদিকে তার্যর সাথেই যে ওই বিবাহ ঠিক হচ্ছে এটা জানতে পারছেন না। এইভাবে নাটকের একটা চমৎকার ক্লাইম্যাক্স এখানে তৈরি করা হয়েছে। নায়ক জানে না যার সঙ্গে তার বিবাহ ঠিক হচ্ছে সে তার স্বপ্নে দেখা রাজকন্যা, আর ওইদিকে রাজকন্যা আবার ভুল ভেবে বসে আছেন যে তার স্বপ্নে দেখা পুরুষ সে বোধহয় অন্য কোনো নারীর প্রতি আসক্ত। এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে নাটকটা বড় চমৎকারভাবে এগিয়ে চলেছে। তো যাই হোক, পরে অনেক পরে তখন বিদূষক বললেন যে দেখো, আমার মনে হচ্ছে আমরা সরাসরি ওই কন্যার পিতার কাছে গিয়েই বলি যে তুমি তাকে চাও, তাহলে তার পিতা হয়তো অন্য কারো সঙ্গে এই মেয়ের বিবাহ দেবে না, তোমার সঙ্গেই বিবাহ দেবে। মিত্রা বসু এই কথা মেনে নিলেন। মেনে নিয়ে তারা দেবী গৌরীর আশ্রমের দিকে যাত্রা করলেন, কারণ ওইখানে জিমুদ বাহনের পিতামাতা অবস্থান করছেন। এবার মলয়বতী জিমুদ বাহনের এতদিন পরে সঠিক পরিচয় জানতে পারলেন, কিন্তু তিনি ভাবলেন এ বাবা, তিনি তো আবার ভেবেছেন জিমুদ বাহন অন্য কোনো নারীর প্রতি আসক্তা, এরকম একটা ভুল ধারণা তার আছে। সুতরাং তিনি যখন জিমুদ বাহনের সঠিক পরিচয় জানতে পারলেন এবং এটাও জানতে পারলেন তার পিতা এই জিমুদ বাহনের সঙ্গেই তার বিবাহ দিতে চান, তিনি তো মনে মনে খুবই খুশি। কিন্তু হলে কি হবে, তার ভয় যে জিমুদ বাহন যদি অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে থাকেন, তাকে যদি গ্রহণ না করেন। সুতরাং ভাবছেন আমার পিতা যতই চেষ্টা করুন, কিন্তু যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, পিতা তার সাথেই আমার বিবাহ ঠিক করছেন, সব ঠিক আছে, কিন্তু সে তো অন্য কোনো নারীর প্রতি আসক্ত। এই একটা ভুল ভাবনা। সেই ভাবনা থেকেই মলয়াবতী কী করলেন যে আমার এই প্রাণ রেখে লাভ নেই, আমি তো আমার প্রাণপ্রিয়কে পাবো না। সুতরাং তিনি আত্মহত্যা করবার একটা উদ্যোগ নিলেন, এবং আত্মহত্যার কী করে নেবেন না, লতা পাশ পায়ের মধ্যে বেঁধে তিনি ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ শেষ করে ফেললেন। যে জিমুদ বাহনের সঙ্গে তার যদি বিবাহ না হয়, জিমুদ বাহন যদি অন্য কারো প্রতি আসক্ত হয়ে তাকে বিবাহ না করে অন্য কাউকে বিবাহ করে
বসেন, এটা তো তিনি সহ্য করতে পারবেন না। সুতরাং তার বেঁচে থাকার আর কোনো প্রয়োজনই নেই, জীবন রাখার আর কোনো প্রয়োজনই নেই। তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করলেন। এই কারণে তিনি যখন আত্মহত্যা করতে গেলেন, সেই মুহূর্তে তিনি ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচিয়ে উঠলেন। নারী কণ্ঠের ওই আর্তনাদ শুনে কাছেই সেখানে ছিলেন বন্ধু বিদূষক আত্রেয় সহ জিমুদবাহন। তিনি ছুটে গিয়ে সেইকে রক্ষা করেন, মলয়াবতীকে রক্ষা করেন। এবং এই দুজন, ওই মলয়াবতীও আত্মহত্যা করতে গিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং জিমুদবাহনও তাকে নিচের থেকে ধরে ফেললেন। অর্থাৎ মলয়াবতী আত্মহত্যা করে বাঁচাও বাঁচাও করে লাফিয়ে ঝাঁপিয়ে পড়লেন, নিচে ধরে ফেললেন জিমুদবাহন। অর্থাৎ দুজনের আবার সেই মিলন ঘটল। মলয়াবতী এটা বুঝলেন, দুজনের মধ্যে ভুল কেটে গেল। মলয়াবতী এটা বুঝলেন যে জিমুদবাহন তাকেই ভালোবাসে, তারই ছবি এঁকেছিলেন। দূর থেকে ওই জিমুদবাহনের আঁকা ছবি দেখে মলয়াবতীর ভুল ভাবনা হয়েছিল, ভুল ভেবেছিলেন তিনি। যাই হোক, দুজনেরই ভুল কেটে গেল, দুজনেরই মিলন ঘটল। হ্যাঁ, এবং শিলাতলে অঙ্কিত সেই ছবিটি দেখে নায়িকার সব অভিমান দূর হয়ে গেল। এবং জিমুদবাহনও বুঝলেন যে এই হচ্ছে সেই তার বন্ধু মিত্রা বসুর ভগিনী। তিনিও জানতেন না মিত্রা বসুর ভগিনী হচ্ছে তার প্রাণপ্রিয়া, স্বপ্নে দেখা রাজকন্যা। সুতরাং দুজনের মধ্যে যে ভুল ছিল, ভুল ধারণা ছিল, সব সেটা কেটে গেল। এবং দাসী এসে রাজার কাছে সব খবর জানালেন। জিমুদবাহনের পিতা জিমুতকেতু তিনি সানন্দে এই বিবাহের অনুমোদন করলেন এবং নায়কের প্রতি সানুরাগ দৃষ্টিপাত করতে করতেই মলয়াবতী অন্তঃপুরের দিকে অগ্রসর হলেন। আর বন্ধু বিদূষক আত্রেয় জিমুদবাহনের পিতামাতাকে প্রণাম করার উদ্দেশ্যে সেই মন্দিরের দিকে রওনা হলেন। এই একটা মিলনাত্মক ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় অঙ্কের সমাপ্তি ঘটল। এবার তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কের শুরুতে দেখা যাচ্ছে জিমুদবাহন এবং মলয়াবতীর বিবাহ অনুষ্ঠান। সেখানে অনেক মানুষজন এসেছে, সবাই উৎসবে মত্ত। উদ্যানে তারা যখন হাস্য পরিহাসে মত্ত, সমস্ত লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, পরিচারিকা, দাসী, সবাই আর আনন্দে মত্ত। বিবাহ হবে জিমুদবাহনের সাথে মলয়াবতীর। নবদম্পতিও সেখানে উপস্থিত। জিমুদবাহন উদ্যানের শোভায় চমৎকৃত এবং সেখানে একটা চমৎকার বর্ণনা দেওয়া হচ্ছে। সেই বর্ণনার মধ্যে আমরা যাব না। এখানে আবার কিছু নাটকীয় উপাদানের একটু হাস্য কৌতুকও আছে। হ্যাঁ, ওই মলয়াবতী পরিচারিকাদের সাথে আত্রেয়র একটু বাদানুবাদ, এসব ইত্যাদি যা নাটকের অংশ আছে। এই তারপরে একটা বিবাহের অনুষ্ঠান এবং পরস্পরের দিকে নায়ক এবং নায়িকা এক অতি মুগ্ধ দৃষ্টি নিয়ে অপলক দৃষ্টিতে তাদের দুজনের দিকে দুজনে তাকিয়ে আছে। সেই মধু যামিনী সেখানে অপূর্বভাবে চলছে। মানে আখিতে দর্শন, হ্যাঁ, নিমেষ হারা দর্শন। কিন্তু এই নিমেষ হারা মধুযামিনীর দর্শন, হ্যাঁ, মুগ্ধ দর্শন কিন্তু বেশিক্ষণ এই মোহ চলতে পারল না। অর্থাৎ বিবাহের সেই মিলন রাত্রি, বাসর রাত্রির বেশিক্ষণ কিন্তু সেই মুগ্ধতা, পরস্পরের সঙ্গে তারা মুগ্ধভাবে সময় কাটাতে পারলেন না। হঠাৎ এমন একটা ঘটনা সেখানে ঘটল, অর্থাৎ মুগ্ধতা, তারপর সঙ্গে সঙ্গে একটা ক্লাইম্যাক্স। এর আগেও আমরা দেখেছি পরস্পরের সঙ্গে দেখা,
পরস্পরের প্রতি মুগ্ধতা, কিন্তু হঠাৎ একটা ক্লাইম্যাক্স, এক তাপস এসে খবর দিল। আগের প্রথম পর্বে আমরা শুনেছি যে কন্যার পিতা কন্যাকে ডেকেছে। এখানেও পরস্পর বিবাহিত দুই দম্পতি, বিবাহ হয়ে গেছে, দুজন দুজনের যখন মুগ্ধ নেত্রে সানুরাগে পরস্পরের দিকে অনুরাগ ভরে চেয়ে আছেন, সেই মুগ্ধতার মধ্যে হঠাৎ সেই দরজায় ভীষণ একটা শব্দ, বাসর ঘরের দরজায় প্রচণ্ড শব্দ। সেখানে মলয়বতীর ভ্রাতা মিত্রা বসু এসে বলছেন, এক জিমুদ বাহন, তুমি দ্রুত বেরিয়ে এসো, বাসর সজ্জা সেজে দ্রুত বেরিয়ে এসো। হ্যাঁ, কারণ আমাদের শত্রু মতঙ্গ এই রাজ্য, আমাদের রাজ্য আক্রমণ করেছে, এক্ষুনি যুদ্ধে যেতে হবে। কিন্তু অবিলম্বে আমাদেরকে শত্রু নিধনের জন্য যুদ্ধে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, যুদ্ধের শত্রু আক্রমণ করেছে আমাদের রাজ্য, তুমি বাসর সজ্জা ত্যাগ করে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে মুহূর্তের মধ্যে রওনা হয়ে চলো। কিন্তু হিংসায় অনিচ্ছুক জিমুদ বাহন তার বন্ধু এবং শ্যালক মিত্রা বসুকে শান্ত করে বললেন যে দেখো, প্রাণী হিংসা করে যুদ্ধ করার চেয়ে পরহিতে আত্মদানই তার কাছে কাঙ্ক্ষিত। এই জায়গাটায় আমরা দেখছি শ্রীহর্ষ বৌদ্ধ, অর্থাৎ হর্ষবর্ধন শ্রীহর্ষ, তিনি বৌদ্ধ ভাবনা আচ্ছাদিত। তিনি যুদ্ধ করতে চাইছেন না, প্রাণক্ষয় করতে চাইছেন না। তার কাছে যুদ্ধ জয় করার চেয়ে পরহিতে আত্মদান তার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত। এই ভাবটা এসছে, অর্থাৎ একটা বৌদ্ধ প্রভাব আমরা এখানে লক্ষ্য করছি। মিত্র বসু কিন্তু এই কথায় অসন্তুষ্ট হলেন। তিনি বলছেন, দেখো, শত্রুর উপর করুণা প্রকাশ করার কোনো অর্থ হয় না। শত্রু আক্রমণ করেছে, এখন তাকে আমরা করুণা প্রকাশ করব? এটা ঠিক নয়। তুমি মোহত্যাগ করো, চলো যুদ্ধের সঙ্গে যাও। যেটা আমাদের এখন আবশ্যক হচ্ছে যুদ্ধ করা। শত্রু আক্রমণ করেছে, শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতেই হবে, সেটাই এখন প্রয়োজন। বারবার অনুরোধ করছেন। কিন্তু জিমুদ বাহন, অর্থাৎ জিমুদ বাহন তো হচ্ছে সেই বুদ্ধের এক জাতক, এক জাতকের কাহিনী। ঠিক এখানে বুদ্ধ প্রত্যেক জাতকেই তিনি অহিংসার প্রচারই করে এসছেন। এখানে তিনি কিছুতেই যুদ্ধ করতে রাজি হলেন না। ফলত মিত্র বসু তার শ্যালক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চলে যান। সন্ধ্যা আসন্ন হয়, জিমুদ বাহনও সেই উদ্যান ত্যাগ করে, বাসর কক্ষ ত্যাগ করে স্বস্থানে প্রস্থান করেন। এর কিছুদিন পর, যাই হোক, মিত্রা বসু এবং তার পিতা বিশ্ব বসু তারা এই শত্রুকে বধ করতে সম্পন্ন হয়। সেসব ঝামেলা মিটে গেছে। তার কয়েকদিন পর, বেশ কিছু কাল অতিবাহিত হয়েছে, জিমুদ বাহন এবং মলয়াবতী সুখে দিন কাটাচ্ছেন। এরকম কিছু দিন অতিবাহিত হয়েছে। এমন সেদিন দ্বীপ প্রতিবদ উৎসব। দ্বীপ প্রতিবদ, এই প্রতিবদটিকে বলা হয় দ্বীপ প্রতিবদ, কারণ এটি হচ্ছে অমাবস্যার প্রথম, পূর্ণিমার প্রথম প্রতিবদ। পূর্ণিমা শেষ হবার পর আসন্ন অমাবস্যা, এইটা হচ্ছে এই অমাবস্যা কেটে যাবার পর আসন্ন পূর্ণিমা, এই অমাবস্যার পরের প্রতিবদ। এই প্রতিবদটাকে দ্বীপ প্রতিবদ বলা হয়। এই দ্বীপ প্রতিবদ উৎসব, সেখানে সেই কঞ্চুকির মাধ্যমে মলয়বতীর মাতা সেই উৎসব উপলক্ষে কন্যা জামাতার জন্য রক্তবস্ত্র পাঠিয়েছেন। অপূর্ব সুন্দর স্বর্ণ খচিত, স্বর্ণ এবং রূপজাল খচিত অপূর্ব লাল টকটকে এক রক্তবস্ত্র পাঠিয়েছেন জামাতা এবং তার কন্যার জন্য। এই উৎসবে এই অতি দুর্মূল্য মহার্ঘ এই রক্তবস্ত্র পরিধান করে তারা এই দ্বীপ প্রতিবদ উৎসব
উদযাপন করবেন। শ্বশুর বাড়ির থেকে জিমুদ বাহনের জন্য এই জামা কাপড় এসেছে, তার শাশুড়ি সেটা পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সেদিন জিমুদ বাহন তার শ্যালক মিত্রা বসুর সঙ্গে ভ্রমণ করছেন। আশ্চর্য হয়ে তিনি দেখলেন দূরে শুভ্র মেঘে আবৃত হিমালয়ের চূড়ার মতন কতগুলো শুভ্র পর্বতের স্তূপ। মিত্রা বসু বলছে, না হে, ওটা পর্বতের স্তূপ নয়, ওগুলো হচ্ছে গরুরের খাদ্য। হ্যাঁ, গরুর খাদ্যের জন্য বারবার সমুদ্রকে আলোড়িত করে বহু প্রাণীর বিনাশ সাধন করেছিল। তখন নাগরাজ বাসুকি গরুরকে বলে, আপনার খাদ্য হিসেবে প্রতিদিন একটি করে নাগ বদ্ধশিলায় আসবে এবং আপনি দয়া করে সমুদ্রের সমস্ত প্রাণীকে এইভাবে আর মারবেন না। আপনার খাদ্য হিসেবে আমরা প্রতিদিন একটি করে সর্পজাতির একজন মানুষকে আপনার কাছে পাঠাবো। এই জায়গাটা একটু বলে দিই, এই সর্প এবং এই গরুর এই একটা সর্পজাতি। আমরা বলেছি নাগ সভ্যতা ভারতবর্ষের আদিম সভ্যতা, এবং এই নাটকটা যেহেতু লক্ষ্য করবেন এই দক্ষিণ ভারত কেন্দ্র করে, মলয় পর্বত হচ্ছে বিদ্যা অঞ্চল পর্বতের একটা অংশ, হচ্ছে এই মলয় পর্বত। এই পর্বতের এই নাটকে যা কিছু স্থান কাল সবটাই হচ্ছে এই দক্ষিণ ভারতের, এবং এখানে রয়েছে বিশিষ্ট নাগ জাতিরা, তাদেরকে নিয়ে এই নাটকের দ্বিতীয় পর্বটা। এখানে এই নাগ জাতি এবং গরু পক্ষী জাতি, এরা হচ্ছে পরস্পর জ্ঞাতি। কশ্যপের অনেক স্ত্রী, তার স্ত্রীদের মধ্যে থেকে যেমন দিতির পুত্র দানব, অদিতির পুত্র দেবতারা হয়েছেন, তেমনি বিনতার, কশ্যপ বিনতার আর গর্ভ থেকে এসেছে অরুণ এবং গরুর। অরুণ এবং গরুর এরা হচ্ছে পক্ষী প্রজাতির, গরুর হচ্ছে পক্ষী প্রজাতির রাজা। আসলে এরা গরুড়ের টোটেম ব্যবহার করতেন। এরা প্রত্যেকেই মানুষ, কিন্তু দানব, দেবতা, পক্ষী, সর্প যা জনজাতি, এরা সব জনজাতি এবং পরস্পর সব জ্ঞাতি এবং সবাই মানুষ। দেবতারা এক গতি, অসুররা হচ্ছে তাদের বৈমাত্রেয় ভাই, তারাও জ্ঞাতি। এই গন্ধর্ব, যক্ষ, পক্ষী, সর্প সব পরস্পরের কিন্তু জ্ঞাতি। যাই হোক, এখানে বিশেষ করে যেমন অসুর এবং দেবতাদের মধ্যে, সুর এবং অসুরের মধ্যে জ্ঞাতি দ্বন্দ্ব আছে, তেমনি এই পক্ষী এবং সর্প জাতি, এই দুই অর্থাৎ কদ্রুপুত্র এবং বিনতাপুত্রদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে। আমরা মহাভারতের সেই বিনতার কথা, কদ্রুর কথা আপনাদেরকে বলেছি। তো সেই দ্বন্দ্ব, সেটা কিন্তু এখানেও বয়ে এসেছে, এতদিন পরেও চলছে। অর্থাৎ গরুর জাতিরা সর্পজাতির লোকদেরকে দেখেই তাদেরকে মারবে, আর সর্পজাতির লোকেরাও সুযোগ পেলে ওই পক্ষী জাতির লোকদেরকে মেরে ফেলবে। এদের মধ্যে একটা ভীষণ জ্ঞাতি বৈরিতা। কিন্তু গরুর যখন রাজা হলেন, তখন পক্ষীরা কিন্তু অনেক শক্তিশালী, তুলনায় সর্পর জাতির লোকেরা একটু কম শক্তিশালী। অবশ্য একটা দোষও ছিল, সর্পজাতির লোকেরা একটা ভয়ঙ্কর দোষও তারা করে ফেলেছিলেন গরুর জাতির কাছে। সেটা একটা অন্য ঘটনা, অন্য কাহিনী, তার মধ্যে আমরা যাব না। তো যাই হোক, সেখানে গরুর এত ক্ষিপ্ত হয়ে গেছিলেন, আসলে এই সর্প জাতির জননী কদ্রু, তার জননী গরুরদের জননী বিনতাকে অন্যায়ভাবে অপদস্থ করে দাসী হিসেবে রেখে দিয়েছিল। সে একটা কাহিনী। তার ফল থেকে গরুর আর সর্পজাতির লোকদেরকে দেখেই সহ্য করতে পারতেন না, দেখলেই তিনি তাদেরকে মেরে ফেলতেন। এবং এত ভয়ঙ্কর হয়ে গেছিলেন, সে এত ক্রোধ, সে এই বাসুকি সর্পজাতির দেবতা, গরুর যেমন পক্ষী জাতিদের রাজা, বাসুকি ছিলেন সর্পজাতি, মানে ওই সর্পের টোটেম যারা পড়েন, সে নাগ জাতিদের রাজা ছিলেন বাসুকি। তাদের মধ্যে একটা সন্ধি হলো যে প্রতিদিন সর্প জাতিদের কাছ থেকে আহার্য যাবে, ভেট যাবে পক্ষী জাতিদের কাছ থেকে। তারা যেন আর দয়া করে কোনোভাবে সর্প জাতির কোনো মানুষেরকে যেন আর
উৎপীড়ন না করে, এই একটা ভেট যাবে, এই সেরকম ভেট। তো সেই হিসেবে গেছে। এই একদিন সেখান থেকে হাঁটছেন জিমুদ বাহন তার বন্ধুকে, মানে তার শ্যালক মিত্রা বসুর সঙ্গে হাঁটছেন। সেই কাহিনী শুনলেন জিমুদ বাহন, এবং তারা হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ থেকে দেখলেন এক নারী কণ্ঠের আর্তনাদ, হ্যাঁ, সেখানে। তখন সেই দেখতে পেলেন একজন প্রৌঢ়া, বিলাপরতা এক প্রৌঢ়ার সাথে এক যুবক যাচ্ছেন, দুজনই খুব অস্থির, এবং সেই প্রৌঢ়া আর্তনাদ করতে করতে যাচ্ছেন। যে যুবক, তার নাম হচ্ছে শঙ্খচূড়, তিনি নাগ জাতির বংশ। আর সেই বিলাপরতা রমণী হচ্ছে শঙ্খচূড়ের জননী, তিনি কাঁদছেন। কি ব্যাপার না, জিমুদ বাহন বুঝতে পারলেন যে ওই শঙ্খচূড় হচ্ছেন আজ গরুরের ভক্ষ, তাকেই খাদ্য হিসাবে গরুর গ্রহণ করবে। অনেকটা ওই বক রাক্ষসের মতন। ভীম যেমন যেই বাড়িতে পাণ্ডবরা ছিলেন সেই বাড়িরই পালা পড়েছে একজনকে সেই বক রাক্ষসের খাদ্য হিসেবে যাওয়ার, আজকে ঠিক সেরকম শঙ্খচূড়ের কে পালা পড়েছে, তাকেই খাদ্য হিসেবে গরুরের কাছে যেতে হবে। আর তার জননী সন্তান শোকে আর্তনাদ করে যাচ্ছে। তারা বাঁচার জন্য শেষ মুহূর্তে তারা যাচ্ছেন সেখানে দক্ষিণ গোকর্ণ সেই দেবকে প্রণাম করার জন্য। এই দক্ষিণ গোকর্ণ, এটি হচ্ছে এই কর্ণাটক জেলার, বর্তমান কর্ণাটকের উত্তর ভাগে অবস্থিত। এটি একটি বিশিষ্ট শিবস্থান, আত্মলিঙ্গ। একে, এই যে গোকর্ণকে দক্ষিণ ভারতের কাশীও বলা হয়। সেখানে এই মা জননী পুত্রকে যাতে শেষ চেষ্টা বাঁচে যেন শিবের কাছে, কারণ নাগ জাতির উপাস্য হচ্ছে শিব। শিব হচ্ছে মহাদেব, হচ্ছে নাগ জাতির পরম উপাস্য, এবং দক্ষিণ ভারতের প্রধান দেবতা হচ্ছেন শিব। তো এই যে গোকর্ণ, তার একটা ইতিহাস আছে। বলা হয় রাবণ ওই কৈলাস থেকে শিবকে বলছে, না তোমাকে আমি নিয়ে যাব। আমি শিব এই রাবণ ছিলেন শিবের পরম ভক্ত বলছেন, আমি প্রভু তোমাকে নিয়ে আমি এই ইয়েতে নয়, কৈলাসে নয়, তুমি আমার লঙ্কায় প্রতিষ্ঠিত থাকবে, তোমাকে ওখানে যেতেই হবে। তো ভক্তের নাছোড় দাবিতে শিব বলছে, আচ্ছা বেশ, আমি চলো, আমাকে নিয়ে চলো, আমি তোমার লঙ্কায় থাকবো, তবে একটা শর্ত আছে, আমাকে তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে, মাটিতে কোথাও রাখা চলবে না। এই কৈলাস থেকে লঙ্কা অবধি আমাকে তুমি মাটিতে যদি একবার কোথাও নামিয়েছো, তাহলে আমি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব, আর তুমি আমাকে সেখান থেকে নড়াতে পারবে না। একটা মত অনুসারে রাবণ এইভাবে নিয়ে আসছেন, হঠাৎ রাবণের প্রাকৃতিক বেগ পেয়ে যায়। তার জন্য রাবণ ওই একটা উঁচু স্থানে একটি বালককে দেখে বলে, তুমি একটু একে এই শিবলিঙ্গকে তুমি একটু ধরো, আমি প্রাকৃতিক কার্য একটু সম্পাদন করে আসি। একমতে সেটি হচ্ছে আমাদের ওই বিহারের কাছে, সেটা হচ্ছে জায়গাটি, সেখানে একটি শিবস্থান গড়ে উঠেছে। নামটা এই মুহূর্তে কেন ভুলে গেলাম, মনে পড়ছে না। আর আরেক মতে হচ্ছে এই গোকর্ণ, আর ওটির নাম, আচ্ছা মনে এলে আমরা বলবো, এই মুহূর্তে বৈদ্যনাথ ধাম। সেখানে ওইখানে শিবকে মাটিতে রেখেই রাবণ যখন ওই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছে, তারা যেই বালকটিকে দিয়েছে, সেই বালকটির ছলনা, আসলে ইন্দ্র ছলনা করে বালকটিকে পাঠিয়েছে। যেই রাবণ ওখানে প্রাকৃতিক কার্য করতে গেছে, বালকটি বলছে, ওরে বাবারে, আমি ধরে রাখতে পারছি না, বলে মাটিতে ফেলে দিয়েছে। শিব সেখানেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর অন্য মতে এটি হচ্ছে এই গোকর্ণ, সেখানেও ওই মানে দেবতাদের ছলনায় সেখানে যেন
গণেশ ওরকম একটি মূর্তি ছদ্মবেশী একটি বালকের মূর্তি ধারণ করে এসেছে, এবং ওই একই ঘটনা ঘটেছে। রাবণ যে মুহূর্তে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছে, আর ওই বালকটি বলছে, ওরে বাবা এত ভারী আমি ধরে রাখতে পারছি না আমার হাত থেকে। রাবণ বলছে দাঁড়াও, আসছি আসছি বলতে বলতে ছেলেটি মাটির মধ্যে ওই শিবলিঙ্গটিকে ফেলে দেয়, আর শিব সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যায়। রাবণ আর তাকে তুলে নিয়ে লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারেননি। একমতে সেটি বৈদ্যনাথ ধাম, অন্য মতে সেটি এই গোকর্ণ, এই কর্ণাটকের উত্তর ভাগে অবস্থিত, যেটিকে দক্ষিণ ভারতের কাশীও বলা হয়। তো সেখানে ওই শঙ্খচূড় আর তার জননী, মানে তার জননী শঙ্খচূড়কে নিয়ে তাদের আরাধ্য দেবতা সেই মহাবলেশ্বর, সেই শিব আত্মলিঙ্গ তার কাছে উপস্থিত হয়েছেন যে আমার পুত্র তো আজকে প্রাণ যাবে, প্রভু যদি তোমার করুণায় বেঁচে যায়। একবার শেষ জননীর শেষ চেষ্টা, একেবারে কাঁদতে কাঁদতে বিভোর হয়ে যাবে। এই দৃশ্য দেখে জিমুদবাহন আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন যে না, আমি ভক্ষ হয়ে যাব। তিনি তখন ওই ইয়েকে বললেন, শঙ্খচূড়কে বললেন, তোমার ওই লাল কাপড়টা আমাকে দাও, আমি ওটা পরে আজকে ভক্ষ হব, তুমি রক্ষা পাও। শঙ্খচূড় বললেন, না তা তো হতে পারে না, কেন তুমি আমার জন্য প্রাণ দেবে? আমি এটা রাজি হব না, আমার যা নিয়ম আমি করব, আমাকে যে প্রাণ যখন দিতে হবে আমিই দেব, তুমি যাবে না। তখন কোনো মতেই যখন শঙ্খচূড় জিমুদবাহনকে তার সেই লাল পট্ট বস্ত্রটা দিল না, তখন জিমুদবাহন কী করলেন, তার শাশুড়ি যে রক্তবস্ত্রটি পাঠিয়েছিলেন দ্বীপ প্রতিপদ উৎসব উপলক্ষে পরিধানের জন্য, সেই বস্ত্রটি পরেই তিনি দ্রুত সেই বদ্ধ শিলায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন গরুরের খাদ্য হিসেবে। গরুর সেই লাল কাপড়ে মোড়া, অর্থাৎ ওই নিয়ম আছে লাল কাপড়ে মোড়া থাকলে দূর থেকে দেখতে পাবে যে তার জন্য তার খাদ্য প্রস্তুত। সেখানে ঝাঁপিয়ে পড়ে গরুর তাকে নিয়ে চলে গেল। এই দিকে এইবার পঞ্চম অঙ্ক বা শেষ অঙ্ক এখানে আসছে, হ্যাঁ, তৃতীয় চতুর্থ অঙ্ক এইগুলো। সেখানে জিমুদবাহনের পিতা জিমুদকেতু জিমুদবাহনের খোঁজ করতে করতে যাচ্ছেন, খোঁজ করতে করতে সব জায়গায় হচ্ছে কোথায় তার পুত্র, কোথায় তার পুত্র। সবাই তো জানেন আছে, বেড়াতে বেরিয়েছিল, আসছে না কেন, এত দেরি হয়ে যাচ্ছে। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলো যে জিমুদবাহনের শরীরের একটা মাংসখণ্ড এসে পড়ল। তিনি শোকে মূর্ছিত হয়ে পড়লেন, আমার ছেলেকে কে বধ করেছে, তার শরীরের একটা অংশ এখানে পেলাম। এমন সময় শঙ্খচূড় সেখানে এসে বলেন যে দেখুন এই ঘটনা ঘটেছে, আমাকে রক্ষা করার জন্য সে বোধহয় আজকে গরুরের খাদ্য হয়ে সেই বদ্ধভূমিতে গেছে। তবে আপনার দেখুন, গরুর তিনি তো পক্ষীরাজ, তার একটা বিচার শক্তি আছে। আপনারা যদি দ্রুত তার কাছে যান এবং গিয়ে তাকে যদি সব কথা বুঝিয়ে তাকে বলেন যে আপনার পুত্র তার বদ্ধ নন, আমি তার বদ্ধ, আমিও তা আপনাদের সঙ্গে যাচ্ছি, তাহলে আপনার পুত্রকে হয়তো ছেড়ে দেবে আর আমাকে খাদ্য হিসেবে তার হাতে তুলে দিন। তো দ্রুত সেই শঙ্খচূড়কে নিয়ে জিমুদবাহনের পিতা জিমুদকেতু এবং অন্যান্যরা দ্রুত দৌড়ে চললেন পক্ষীরাজ গরুরের রাজসভার দিকে, সেখানে গিয়ে তার বাসস্থানের দিকে। সেখানে গিয়ে সবেমাত্র এবার গরুর সেই জিমুদবাহনকে খাবেন তা প্রস্তুতি চলছে। আর এত দূর জিমুদবাহনকে ধরে নিয়ে এসছে, জিমুদবাহনের ওই গরুরের আঘাতে, চঞ্চুর আঘাতে, নখের আঘাতে তার দেহের নানা জায়গা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সে একেবারে সংজ্ঞাহীন হয়ে ওখানে পড়ে আছে। এইবার গরুর তার খাদ্য হিসেবে তাকে যখন খেতে যাবে, এমন সময় দ্রুত সেখানে জিমুদবাহনের পিতা জিমুদকেতু, শঙ্খচূড় এবং অন্যান্যরা এসে উপস্থিত হলেন। তারা গরুরকে সব কথা নিবেদন করলেন। গরুর তখন ভুল বুঝতে পেরে বললেন যে না না না, তা তো হয় না, এটা তো ঠিক নয়, এ তো আমার খাদ্য নয়, আমি অন্য লোককে খাদ্য নিয়ে যাচ্ছি। তো দাঁড়ান, আমি আপনার পুত্রের প্রাণ রক্ষা করি, আমি তো হচ্ছে স্বয়ং বিষ্ণুর
বাহন, আমি বিষ্ণুর কাছ থেকে আপনার পুত্রকে বাঁচাবার জন্য নিয়ে আসছি, অমৃত নিয়ে আসছি। ওই অমৃত পান করলে জীমূতকেতু বেঁচে উঠবে। তিনি গরুড় ছুটলেন দ্রুত, সেই অমৃত কলস থেকে বিষ্ণুর কাছ থেকে প্রার্থনা করে একটু অমৃত কলস থেকে একটু অমৃত নিয়ে চলে এলেন। এই অমৃত নিয়ে যখন আসছেন, তার গন্ধে জীমূত পান করার আগে তার গন্ধ এতই অমৃতের প্রভাব যে তাতে জীমূত বাহন সুস্থ হয়ে বেঁচে উঠলেন। সংজ্ঞা লাভ করে তিনি সব কিছু শুনলেন। তখন তিনি গরুড়কে বললেন, দেখুন, আপনি তো রাজা, আপনি হতে পারে নাগেরা আপনার জ্ঞাতির শত্রু, কিন্তু রাজারও তো একটা কর্তব্য আছে। হ্যাঁ, আপনি হিংসা কেন করছেন? সাধারণ সর্পজাতি, তাদের কি দোষ? তা এদের পূর্বপুরুষ বা এদের জননী, আদি জননী কদ্রু, তিনি আপনার জননীর সাথে অন্যায় করেছিলেন। এতদিনে কি সে অন্যায়ের শোধ হয়নি? এরা কি এতদিন ধরে এত প্রাণ উৎসর্গ করে সেই অন্যায়ের যা কিছু শোধ করতে পারেনি? তারা কি তাদের যে ত্রুটি, তার কি এখনো বয়ে যেতে হবে? এ কি জীবনের পর জীবন দিয়ে এদেরকে যেতে হবে? আপনি রাজা, ভালো করে বিচার করে দেখুন, এই অন্যায় আপনি আপনার জ্ঞাতিদের সঙ্গে আর করবেন না। হ্যাঁ, এখানেও আমরা সেই বুদ্ধের একটা প্রভাব দেখছি। বুদ্ধ জাতক হচ্ছেন জীমূত বাহন। তার সেই করুণা, মৈত্রী, সেই ভাবনা দিয়ে তিনি গরুড়ের মনের পরিবর্তন ঘটালেন। বললেন, দেখুন, একটা অন্যায়কে আর একটা অন্যায় দিয়ে তো শেষ করা যায় না। একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে কখনো শোধও করা যায় না। এতে অন্যায়ই বেড়ে চলে। বরং আপনি এদের ক্ষমা করে দিন। আপনার জ্ঞাতিভ্রাতাদের প্রতি আপনি সদয় হন। এদের যা অন্যায়ের প্রায়শ্চিত্ত এরা প্রচুর করে ফেলেছে, আর এদেরকে দণ্ড দান করবেন না। হ্যাঁ, আর যাদেরকে মেরে ফেলেছেন, তাদেরকেও আপনি ওই অমৃতের দিয়ে দান করে, আপনি যখন অমৃত নিয়েই এসেছেন, আপনি যখন অমৃত বাহক, তখন অমৃত দান করে মৃত প্রাণদেরকেও আপনি বাঁচিয়ে দিন। তাতেই আপনার অক্ষয় পূর্ণ, অক্ষয় যশ, অক্ষয় কীর্তি হবে। আর তাই তো মানবিকতা, তাই তো মানুষের ধর্ম। জীমূত বাহন, যিনি বৌদ্ধ জাতক, তার প্রভাবে গরুড়ের মনের পরিবর্তন ঘটল। তিনি যে অমৃত নিয়ে এসছেন, সেই অমৃত বাড়ি তিনি সমস্ত মৃত সর্প, সেই যত সর্পজাতি, যত মানুষকে তিনি বধ করেছিলেন, তাদের যে স্তূপাকৃত কঙ্কাল পড়েছিল, তার উপর ছড়িয়ে দিলেন। সেই অমৃত পর্শে সমস্ত সর্পজাতির মানুষেরা মৃতপর্শে তারা বেঁচে উঠল। সর্প এবং গরুড়ের মধ্যে যে জ্ঞাতিদ্বন্দ্ব ছিল, সেটা মিটে গেল। পরস্পরকে আলিঙ্গন করল এবং জীমূত বাহনের জয় জয়কার ঘটল। জীমূত বাহনের প্রয়াসে, প্রচেষ্টায় গরুড় হিংসা থেকে মুক্ত হলো। পারস্পরিক জ্ঞাতিদ্বন্দ্ব সেখানে নষ্ট হয়ে গেল। শঙ্খচূড় সুরক্ষিত হলো। তিনিও প্রাণ ফিরে পেলেন। তার পিতামাতা এবং তার পত্নী, তারাও প্রাণে বেঁচে গেলেন। এবং সকলের মঙ্গলার্থে জীমূত বাহন এই বিশ্ব দেবতার কাছে প্রার্থনা করলেন, পৃথিবীকে শস্য শ্যামলা করার জন্য মেঘ যথাসময়ে বর্ষণ করুক। মানুষ যেন কারো প্রতি কেউ কখনোই বিদ্বেষ পোষণ না করে, স্বজনের সঙ্গে আনন্দে কাল যাপন করে, সবাই বিপদমুক্ত হয়ে পুণ্যকর্ম সাধন করুক। এই প্রার্থনা মন্ত্রের মধ্যে দিয়ে পৃথিবীতে শান্তি এবং অহিংসার একটা বাতাবরণের এক চিরন্তন প্রার্থনার মধ্যে দিয়ে এই অপূর্ব নাগানন্দ নাটকটির
পরিসমাপ্তি ঘটে। নাগ জাতির মধ্যে একটি আনন্দ সৃষ্টি, তারা যে গরুরের কাছ থেকে ভয়ভীত হয়েছিল, করুণাঘন জিমুদ্বাহনের প্রভায় নাগ জাতির মধ্যে একটি আনন্দের সঞ্চার হলো। পক্ষী জাতি এবং নাগ জাতির মধ্যে যে বিরূপতা ছিল তা দূর হলো এবং সবাই আনন্দে এই পৃথিবীতে এক সম্প্রীতির বাতাবরণে বাস করতে লাগলেন। অর্থাৎ একটা বিশ্ব শান্তির বাতাবরণের, এক মৈত্রীর বাতাবরণের, এক পৃথিবীর কল্যাণ ভাবনার বাতাবরণের মধ্যে দিয়ে, এক অপূর্ব প্রার্থনা মন্ত্রের মধ্যে দিয়েই এই নাটকটির পরিসমাপ্তি। এবং এই নাটকটির এটি হচ্ছে মূল বার্তা। অপূর্ব এই নাটকটি রচয়িতা শ্রীহর্ষ বা হর্ষবর্ধন, মহারাজ হর্ষবর্ধন শিলাদিত্য।